এখন আমরা ক্লাস 9-এর পদার্থের গঠন ও ধর্ম সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা প্রবাহী কি সেই সম্পর্কে একটু জানব। যা প্রবাহিত হতে পারে সেটাই প্রবাহী, অর্থাৎ তরল এবং গ্যাস এই দুটো জিনিসই প্রবাহিত হতে পারে কিন্তু কঠিন হতে পারে না, তাই তরল ও গ্যাস দুটোকেই আমরা বলবো প্রবাহী বা ফ্লুইড। এখানে আমরা সাধারণত তরলের যে প্রবাহী ধর্ম সেই সম্পর্কে আলোচনা করব। তার আগে চাপ এবং ঘাত এই দুটি রাশি সম্পর্কে আরেকবার আলোচনা করে নিই। চাপ, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে বলা হয় চাপ, অর্থাৎ চাপ P ইকুয়ালস টু বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ F বাই A। তাহলে এই চাপটা হচ্ছে একটি স্কেলার রাশি। পরীক্ষাতে প্রশ্ন আসে চাপ হচ্ছে একটি স্কেলার রাশি। একক কি হবে? বলের একক বাই ক্ষেত্রফলের একক। এসআইতে নিউটন পার মিটার স্কয়ার, একে আরেকটা নাম বলা হয় পাস্কাল, আর সিজিএসে ডাইন পার সেমি স্কয়ার। মাত্রা কি? বলের মাত্রা ml t টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই ক্ষেত্রফলের মাত্রা l স্কয়ার, অর্থাৎ ml টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2। এবার আসছে ঘাত। কোন তলের উপর লম্বভাবে প্রযুক্ত বল, অর্থাৎ যে কোনো তল তার উপর লম্বভাবে যে বল ক্রিয়া করবে সেটাই হচ্ছে ঘাত। তাহলে ঘাত এক প্রকার বল যেটা কোনো তলের উপর লম্বভাবে প্রযুক্ত হচ্ছে। তাহলে যেহেতু বল বললাম, তাহলে বল সমান এখান থেকে বলতে পারি বল সমান চাপ ইনটু ক্ষেত্রফল। তাহলে ঘাত সমান চাপ ইনটু ক্ষেত্রফল। চাপ P ইনটু ক্ষেত্রফলে এভাবে লিখতে পারি, বল সমান চাপ ইনটু ক্ষেত্রফল, বল সেটাই হচ্ছে এখানে ঘাত। এটি যেহেতু বল সেই জন্য বলের মতো এটাও একটি ভেক্টর রাশি। একক কি হবে? বলের যা একক সেটাই হবে ঘাতের একক, অর্থাৎ এসআই তে হবে নিউটন আর সিজিএসে হবে ডাইন। মাত্রা কি হবে? বলের মাত্রা ml t টু দি পাওয়ার -2। তাহলে চাপ আর ঘাতের মধ্যে সম্পর্ক কি হলো? ফাইনালি ঘাত ইকুয়ালস টু চাপ ইনটু ক্ষেত্রফল, যেটা আমরা আগেই জানি, সেটা বল দিয়ে লিখেছিলাম, এখানে লিখছি ঘাত ইকুয়ালস টু চাপ ইনটু ক্ষেত্রফল। প্রবাহীর মধ্যে কোনো বিন্দুতে চাপের রাশিমালা আমরা নির্ণয় করব। এখানে প্রবাহী বলতে তরলের মধ্যেটা আমরা আলোচনা করছি। এখানে আমি তরল নিয়েছি। কোনো বিন্দুকে ঘিরে, কোনো প্রবাহীর মধ্যে কোনো বিন্দুকে ঘিরে, অবশ্যই সেটা প্রবাহীর মধ্যে হতে হবে, প্রবাহীর মধ্যে কোনো বিন্দুকে ঘিরে একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো সমতলে প্রবাহী লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে ওই বিন্দুতে প্রবাহীর চাপ বলে। সাপোজ আমরা এই ও বিন্দুতে চাপের রাশিমালা নির্ণয় করতে চাইছি, তাহলে চাপ সমান কি? বল বাই ক্ষেত্রফল। সেজন্যই আমরা বলছি যে একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে। তাহলে আমাদেরকে কি কি এখানে ক্যালকুলেট করতে হবে না, কত বল হচ্ছে আর কত ক্ষেত্রফলে হচ্ছে, তারপর ক্ষেত্রফলকে বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিলে আমরা চাপটা পেয়ে যাব। তাহলে কিভাবে করব? দেখো, এই বিন্দুতে চাপের রাশিমালা আমরা নির্ণয় করতে চাইছি। তাহলে এই বিন্দুটা তরলের উপরিতল থেকে h গভীরতায় আছে, তরলের উপরিতল থেকে ও বিন্দুর গভীরতা h। এই তরলটা যেটা নিয়েছি আমরা তার ঘনত্ব নিয়েছি d। এবার আমরা কি করব? এই বিন্দুতে আমাদেরকে বল বের করতে হবে, তাহলে কাউকে বল দিতে হবে। তাহলে সেই জন্য আমরা কি করব? ও বিন্দুকে ঘিরে এ ক্ষেত্রফলের একটা চোঙ নিলাম আর এই উচ্চতার, তাহলে ও বিন্দুকে ঘিরে এ ক্ষেত্রফল এবং এই উচ্চতার একটি আমরা চোঙ নিলাম এইটা। তাহলে এই যে চোঙের মধ্যে যে তরলটা আছে সেটাই ও বিন্দুতে চাপ দেবে, সেই চাপটাই আমরা ক্যালকুলেট করব। তাহলে এই যে তরল চোঙটা নিয়েছি, এই তরল চোঙ ও বিন্দুতে কত বল দেবে, তাহলে ও বিন্দুতে তরল চোঙ দ্বারা প্রযুক্ত বল, বল মানে কি? ওজন, মানে এই তরলটা কতটা ওজন দেবে বা কতটা বল দেবে
কত? F সমান m ইন্টু জি। m মানে ভর, তাহলে এই তরলটার ভর প্রথমে আমরা নির্ণয় করব। ভর নির্ণয় করার জন্য আমরা এই সমীকরণটা লাগাবো, ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে ভর সমান কি? ঘনত্ব ইন্টু আয়তন। তাহলে এখানে লিখলাম ঘনত্ব ইন্টু আয়তন, জি অভিকর্ষজ ত্বরণ থাকলো। এবার ডিটা আমরা জানি, ঘনত্বটা, ভি জানি না, ভিটা আবার আমাদেরকে বের করতে হবে। তাহলে এই যে চোঙটা, এর আয়তন কত? চোঙের আয়তন কত হয় না ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে এই চোঙটার ক্ষেত্রফল কত নিয়েছি? এ, উচ্চতা হচ্ছে এইচ। তাহলে এখানে লিখবো যেহেতু আয়তন ভি ইকুয়ালস টু ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে এটা পেলাম এ এইচ ডি জি, ক্ষেত্রফল, গভীরতা, ঘনত্ব, অভিকর্ষজ ত্বরণ। এবার আমরা চাপ নির্ণয় করব ও বিন্দুতে। চাপ সমান কি? বল বাই ক্ষেত্রফল। তাহলে বল এটা বসালাম, ক্ষেত্রফল এ, তাহলে পেলাম এইচ ইন্টু ডি ইন্টু জি। ভীষণ ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন। চাপ ইকুয়ালস টু এইচ ইন্টু ডি ইন্টু জি। এইচ হচ্ছে উপরতল থেকে গভীরতা, ডি হচ্ছে ঘনত্ব, আর জি হচ্ছে উৎকর্ষজ ত্বরণ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? পি প্রপোর্শনাল টু এইচ, অর্থাৎ গভীরতার সঙ্গে চাপটা হচ্ছে সমানুপাতিক যখন ঘনত্ব ধ্রুব, অর্থাৎ একই তরল নিয়েছি। তাহলে একটা নির্দিষ্ট তরলের ক্ষেত্রে এই উপরিতল থেকে যত গভীরতা বাড়বে তরলের চাপ তত বাড়বে, অর্থাৎ এই বিন্দুতে যে চাপ, নিচে এলাম, চাপ বাড়বে, চাপ বাড়বে। তাহলে এইভাবে যদি আমরা করি তাহলে পি কি হবে? পি হচ্ছে বাড়বে, যত গভীরতা বাড়বে তত চাপ বাড়বে। আর কি? পি প্রপোর্শনাল টু ডি, অর্থাৎ যে তরলের ঘনত্ব যত বেশি হবে সেখানে চাপ তত বেশি হবে। যখন এইচ ধ্রুবক, অর্থাৎ একটা নির্দিষ্ট উচ্চতায়, একটা নির্দিষ্ট গভীরতায় যদি আমরা নিই। তরল বা প্রবাহের মধ্যে কোনো বিন্দুতে চাপের প্রকৃতি এবার আমরা আলোচনা করছি। P equals to HDG, অর্থাৎ কোনো বিন্দুতে সব দিকে সমান চাপ দেবে। অর্থাৎ একটা তরল যদি আমরা কল্পনা করি এইভাবে, তরলের তল আছে, একটা নির্দিষ্ট বিন্দু নিলাম, ধরো এই বিন্দুটা। তাহলে এই বিন্দু থেকে এই দিকে যা চাপ, এদিকে তা চাপ, এইভাবে সব দিকে সমান চাপ হয়, চাপের মান সব দিকেই সমান। P প্রপোর্শনাল টু H, অর্থাৎ গভীরতা যত বাড়বে P তত বাড়বে। P প্রপোর্শনাল টু D, অর্থাৎ তরলের ঘনত্ব যত বাড়বে চাপ তত বাড়বে। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, অনুভূমিক তলে সব বিন্দুতে চাপ সমান। একই অনুভূমিক তলে সব বিন্দুতে চাপ সমান। ধরো আমরা এই অনুভূমিক তলটা নিলাম, তাহলে এইখানে প্রত্যেকটা বিন্দুতে চাপ একই। আবার ধরো এই তলটা নিলাম, এইখানে এই প্রত্যেকটা বিন্দুতে চাপ একই। কারণ কি? এরা একই গভীরতায় আছে। তাহলে যে কোনো অনুভূমিক তল যদি আমরা নিই সেখানে সব বিন্দুতেই চাপ সমান। এই ধর্মের উপর ভিত্তি করে আমরা সমুচ্চশীলতা ধর্মটা ব্যাখ্যা করতে পারি। কি? আমরা কি জানি? P সমান HDG। একই অনুভূমিক তল যদি হয় তখন সেখানে পিটা ধ্রুবক, P সমান আবার কি HDG। তাহলে একটা নির্দিষ্ট তরল, তার D ধ্রুবক, G ধ্রুবক, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? H ধ্রুবক। অর্থাৎ P ধ্রুবক হওয়ার জন্য আমরা পেলাম H টা ধ্রুবক। একই অনুভূমিক তলে যখনই থাকবে তখন P ধ্রুবক, P থেকে H ধ্রুবক। এটাই হচ্ছে সমুচ্চশীলতা ধর্ম। অর্থাৎ একই চাপে যদি থাকে তাহলে তারা একই উচ্চতায় থাকতে চাইবে। অর্থাৎ তরলের উপরিতল সর্বদা একই অনুভূমিক রেখায় থাকবে। এটাই হচ্ছে সমুচ্চশীলতা ধর্ম। উদাহরণের সাহায্যে দেখানো যায়, এখানে একটি পাত্রে তরল রাখা হয়েছে। দেখো বিভিন্ন পাত্র, এখানে চারটে পাত্র, একটি, দুটি, তিনটি, চারটি, আকার আলাদা, অর্থাৎ তাদের ধারণ ক্ষমতা আলাদা, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি?
ধারণ ক্ষমতার উপর নির্ভর করছে না কতটা জল উঠবে। সবার দেখো জলের উচ্চতা একই লেভেলে আছে, এতটা। অর্থাৎ প্রত্যেকটা পাত্রে তরল একই উচ্চতা পর্যন্ত উঠে থাকবে, এটাই হচ্ছে সমুচ্চশীলতা ধর্ম। বায়ুচাপ মাপার যন্ত্র ব্যারোমিটার সম্পর্কে এবার আমরা আলোচনা করব। ব্যারোমিটারের সাহায্যে আমরা বায়ুর চাপ মাপতে পারি। কি নীতিতে আমরা বায়ুর চাপ মাপবো? দেখো, এখানে আমরা কি করি, পারদকে ব্যবহার করি। একটা পাত্রে যদি পারদ রাখি আমরা এবং একটা নল, এটাকে পারদ ভর্তি করলাম, তারপর কি করব, ওই পারদ ভর্তি নলটাকে এরকম উল্টিয়ে এই পাত্রের মধ্যে আমরা প্রবেশ করিয়ে দিলাম। তাহলে কি হবে, দেখো বায়ু এই পারদে চাপ দেবে, সেই চাপ সব দিকে সমানভাবে সঞ্চালিত হবে, তাহলে ওই চাপ এদিকেও যাবে। তখন কি হবে, এইখানের পারদ নিচের দিকে নামতে নামতে একটা জায়গায় স্থির হয়ে যাবে এই দিক থেকে চাপের জন্য। এবং সেটা কতটা উচ্চতায় স্থির হবে না, পারদের ক্ষেত্রে ক্যালকুলেশন করে যেটা হয় সেটা হচ্ছে 76 সেন্টিমিটার এই দৈর্ঘ্যটা, এখান থেকে এই যে ডিসটেন্স 76 সেন্টিমিটার। এই নীতির উপর নির্ভর করেই আমরা ব্যারোমিটার যন্ত্র তৈরি করি। সেখানে কি হয় না, এখানে একটি স্কেল লাগানো থাকে, সেই স্কেলের সাহায্যে আমরা এই উচ্চতাটাকে পরিমাপ করতে পারি। সূক্ষ্ম পরিমাপের জন্য অর্থাৎ দশমিকের পর 2 ঘর পর্যন্ত আমরা পরিমাপ করি, সেই জন্য যেটা আমাদের রৈখিক স্কেল তার সঙ্গে একটি ভার্নিয়ার স্কেল যুক্ত করা থাকে। এভাবে আমরা এইচ ক্যালকুলেট করি এবং P সমান HDG এই সূত্র থেকে আমরা বায়ুমণ্ডলের চাপ মাপতে পারি। এবার আমরা আসছি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, অ্যাটমসফিয়ারিক প্রেসার সংজ্ঞা দেব এবং কত মান হয় বের করব। 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেন্টিমিটার পারদ স্তম্ভ যে চাপ দেয় সেটাই হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। অর্থাৎ P সমান HDG, H 76 সেন্টিমিটার, D পারদের ঘনত্ব 13.6 আর G অভিকর্ষজ ত্বরণ 981, গুণ করলে হয় 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডায়ামিটার সেমি স্কয়ার, সিজিএসএ করেছি। এবার এই ব্যারোমিটার আমরা কোথায় ব্যবহার করব বা ব্যারোমিটার ব্যবহার করে আমরা কি পাবো? অ্যাকচুয়ালি আমরা মেইনলি যেটা এই ব্যারোমিটারের সাহায্যে করি সেটা হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস আমরা এর সাহায্যে জানতে পারি। এই উচ্চতা যদি ধীরে ধীরে কমতে থাকে ব্যারোমিটারে, তখন কি বুঝবো না জলীয় বাষ্প বাড়ছে বাতাসে, কারণ শুষ্ক বাতাসের থেকে জলীয় বাষ্পযুক্ত বাতাসের চাপটা কম হয়। জলীয় বাষ্প বাড়লে কি হবে, তাহলে চাপ কমবে, অর্থাৎ এই উচ্চতাটা ধীরে ধীরে কমতে থাকবে। তাহলে আমরা কি বুঝবো যে বৃষ্টি হতে পারে, জলীয় বাষ্প বাড়ছে মানে কি বৃষ্টি হতে পারে। এই যদি খুব দ্রুত কমে তাহলে কি হবে না চাপ দ্রুত কমে যাচ্ছে, তাহলে ওই জায়গায় নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, তাহলে কি হবে না প্রবল বেগে ঝড় হতে পারে। এবার এই যদি ধীরে ধীরে বাড়ছে মানে কি জলীয় বাষ্পটা কমছে, তাহলে আবহাওয়া কি হবে শুষ্ক আর পরিষ্কার হবে। আর এই যদি দ্রুত বাড়ে তাহলে জলীয় বাষ্প দ্রুত হ্রাস পাচ্ছে, অর্থাৎ প্রবল বেগে শুষ্ক বাতাস বইতে থাকবে। এই আবহাওয়ার পূর্বাভাস কিভাবে আমরা ব্যারোমিটার থেকে পাই বা কি দেখে কি কি পূর্বাভাস পাই, এই কোশ্চেনটা এই পার্ট থেকে সবচেয়ে বেশি আছে, এটা খুব ভালো করে এখান থেকে করতে হবে। সাইফন যন্ত্র বা সাইফন ক্রিয়া, তোমরা দেখেছো তেল বা হচ্ছে কেরোসিন তেল বা ডিজেল তেল, এই ধরনের তেলের যে বড় বড় পাত্র, সেখান থেকে ছোট পাত্রে তেল গড়ানো হয়, তেলকে স্থানান্তর করা হয়। কিভাবে করা হয় সেই ক্রিয়াটাই হচ্ছে সাইফন ক্রিয়া। ব্যাখ্যা করলে বুঝতে পারবে। তাহলে সংজ্ঞা কিভাবে বা সাইফন ক্রিয়া কি বললে কি বলবো, একটি যন্ত্র বা ব্যবস্থা যেখানে বায়ুমণ্ডলের চাপের সাহায্যে স্থির অবস্থায় রাখা উপরের কোনো পাত্র থেকে কোনো তরল পদার্থকে অপেক্ষাকৃত নিচু জায়গায় নিয়ে যাওয়া হয়। অর্থাৎ যে পাত্রটা থেকে আমরা তরলটা স্থানান্তর করব সেটা উঁচুতে রাখতে হবে,
আর যেটাতে করব সেটাকে একটু নিচুতে রাখতে হবে। তাহলে কিভাবে এই ক্রিয়াটা সম্পন্ন হয় দেখো। আমরা এই পাত্রটা থেকে স্থানান্তর করব, তাহলে এটাকে উঁচুতে রেখেছি। এবার দেখো এই তরলটা যে আছে এর উপরেই তল হচ্ছে এই যে এ বিন্দু দিয়ে এই তলটাকে দেখিয়েছি। এটা বি বিন্দু, এইখান দিয়ে পাইপ টানা হয়েছে, এটা সি বিন্দু, এইখানে এসে লেগেছে, এটা এর অনুভূমিক তলটা হচ্ছে ডি বিন্দু। এই পাত্রে আমরা স্থানান্তর করব। তাহলে এখানে এই তরলের উপরিতল আর এই তরলের উপরিতল এরা বায়ুমণ্ডলীয় চাপের সমান চাপ হবে এদের চাপ। তাহলে বায়ুমণ্ডলের চাপ পি, এটাই হবে এ বিন্দুতে চাপ পি এ এবং ডি বিন্দুতে চাপ পিডি। এ বিন্দুতে চাপ পি এ, এই বিন্দুতে চাপ পিডি, এই দুটোর মানই হবে পি। এখানে চাপ ও পি বায়ুমণ্ডলের চাপ, এখানে চাপ ও পি বায়ুমণ্ডলের চাপ। এবার এই বি বিন্দুতে চাপ ধরলাম পিবি, আর এই সি বিন্দুতে চাপ ধরলাম পিসি। এখান থেকে এই অনুভূমিক তলের যে উচ্চতা সেটা হচ্ছে h1, এখান থেকে এই তলের অনুভূমিক তলের যে উচ্চতা সেটা ধরলাম h2। তাহলে এই এ বিন্দুতে চাপ পি আর বি বিন্দুতে চাপ পি এদের মধ্যে সম্পর্ক কি হবে? আমরা কি জানি, তরলের গভীরতা যত বাড়বে চাপ তত বাড়বে। তাহলে এই বিন্দুতে চাপ আর এই বিন্দুতে চাপ, তাহলে কোথায় বেশি? নিশ্চয়ই এইখানে তরলের চেয়ে এইখানে তরলের চাপ বেশি। তাহলে আমরা কি বলতে পারবো, এইখানে চাপটা বেশি। তাহলে পি সমান পিবি প্লাস এই অংশের চাপটা, এই যে এতটা অংশের তরলের যে চাপ। তাহলে আমরা লিখলাম এ বিন্দুতে চাপ পি এ সমান পি ইকুয়ালস টু পিবি প্লাস এইটুকু অংশের চাপ কত? চাপ এইচডিজি। তাহলে এইটুকু অংশের চাপ হবে h1 ডিজি। ডিটা হচ্ছে এই তরলের ঘনত্ব আর জিটা অভিকর্ষজ তরল। তাহলে পি সমান পেলাম পিবি প্লাস h1 ডিজি, 1 নম্বর সমীকরণ। একই রকম ভাবে এই পাশে করব। এইখানে চাপ ছিল পি অনুভূমিক তলটা, এই বিন্দুতে চাপ পিসি, তাহলে নিশ্চয়ই এখানে চাপ বেশি। তাহলে পি সমান কি লিখবো, পিসি প্লাস এই এতটা অংশের চাপ কত, h2 ডিজি। তাহলে লিখলাম ডি বিন্দুতে পিডি সমান পি সমান পিসি প্লাস h2 ডিজি, এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো এটা পি সমান এটা, এটা পি সমান এটা, তাহলে বাম দিক দুটো সমান, তাহলে ডান দিক দুটো সমান হবে, সেটা লিখলাম পিবি প্লাস h1 ডিজি ইকুয়ালস টু পিসি প্লাস h2 ডিজি। তাহলে পিবি মাইনাস পিসি ইকুয়ালস টু h2 মাইনাস h1 ইনটু ডিজি। এবার দেখো এখানে h2 h1 এর থেকে বড়, তাহলে h2 মাইনাস h1 কি হবে, একটা ধনাত্মক টার্ম হবে, পজিটিভ কোয়ান্টিটি। তাহলে পিবি মাইনাস পিসি যেহেতু পজিটিভ কোয়ান্টিটি, তাহলে আমরা লিখতে পারি কি পিবি গ্রেটার দেন পিসি। দেখো এখানেই সাইফন ক্রিয়ার শর্ত। বি বিন্দুতে চাপ সি বিন্দু চাপের থেকে বেশি, তাহলে তরল কি হবে, বেশি চাপের জায়গা থেকে কম চাপের দিকে প্রবাহিত হবে। যে কোনো প্রবাহিত ধর্ম বেশি চাপ থেকে কম চাপের দিকে প্রবাহিত হবে। তাহলে এই দিক থেকে তরল এইভাবে প্রবাহিত হয়ে এখানে চলে আসবে। এই হলো আমার সাইফন ক্রিয়া। তাহলে সাইফন ক্রিয়ার শর্ত কি, প্রধান শর্ত যেটা দেখো, অবশ্যই h2 কে h1 এর থেকে বড় হতে হবে, তবেই এটা পজিটিভ হবে, তবেই এই দিকের চাপ বেশি হবে। তাহলে শর্ত কি, h2 গ্রেটার দেন h1, এটা হচ্ছে শর্ত, প্রধান শর্ত। পরীক্ষাতে প্রশ্ন দিতে পারে। এবার এই সাইফন ক্রিয়ার প্রয়োগ কোথায় প্রয়োগ করা হয় আগেই বলেছি, তেল বা কেরোসিন, মানে তেল বলতে ডিজেল পেট্রোল এই ধরনের তেল বা কেরোসিন তেল, এগুলো স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়। আরেকটা ব্যবহার হচ্ছে শৌচাগারে তোমরা যে স্বয়ংক্রিয় ফ্লাশ ব্যবহার করো, সেখানেও এই সাইফন নীতি ব্যবহৃত হয়। এই সাইফন ক্রিয়া বায়ুশূন্য স্থানে কি হতে পারে, পরীক্ষায় প্রশ্ন আসে যে বায়ুশূন্য স্থানে সাইফন ক্রিয়া সম্ভব কি। দেখো এখানে আমরা কি কাজে লাগিয়েছি, বায়ুমণ্ডলের চাপ, বায়ুমণ্ডলের চাপের নীতিতে ভিত্তি করে এই যা কিছু হয়েছে সবকিছু। তাহলে চাপ, বায়ুমণ্ডল যদি না থাকে, বায়ু যদি না থাকলো, তাহলে চাপের পার্থক্য আর কোনো মতে হবে না। তাহলে বায়ুমণ্ডলের চাপ ছাড়া এটা কখনোই সম্ভব নয়, অর্থাৎ বায়ু শূন্য স্থানে সাইফন ক্রিয়া কখনোই হবে না।